নমস্কার, আমি নবনীতা রায়। আজ মনভাসীর আয়োজিত এই অনুষ্ঠানে তাহাদের কথায় আমি কিছু কবিতা, কিছু কথা, কিছু অনুভূতি নিয়ে আজ আপনাদের সঙ্গে আমার লেখা কিছু কবিতা পাঠ করব এবং কিছু কবিদের কবিতা আবৃত্তি করে শোনাবো। কারা কারা আছেন আমার সঙ্গে একটু দেখে নিই। যারা যারা আছেন একটু জানাবেন শোনা যাচ্ছে কিনা আমার কথা। আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো এবং ঠিক দেখা যাচ্ছে কিনা একটুখানি যারা আছেন এই অনুষ্ঠানের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা আমাকে একটু কমেন্টস করে জানান। এখনো কারো কমেন্টস আসেনি, বুঝতে পারছি না ওই জন্য। বাজল তোমার আলোর বেনু, মাতল রে ভুবন, বাজল তোমার আলোর বেনু। আগমনীর সুর বেজে গেছে, কিন্তু আমরা যে ভারাক্রান্তময় সময়ে দাঁড়িয়ে রয়েছি তাতে আগমনীর সুর আজ বড়ই ভারাক্রান্ত। মাতৃহৃদয়ের হাহাকার কবে যে হবে শান্ত। এই মাতৃহৃদয়ের হাহাকার এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার লেখা একটি কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। শুরু করার আগে মনভাসীর সঙ্গে যুক্ত সমস্ত কর্তৃপক্ষ এবং আমাকে এই অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য সকলকে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমার এই অনুষ্ঠানের সঙ্গে যারা যুক্ত হয়েছেন বা হবেন তাদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকের কথা এবং কবিতা দিয়ে আমার অনুষ্ঠান আমি শুরু করছি। প্রথমেই আমার লেখা কিছু কবিতা আমি নিবেদন করব। আমার প্রথম কবিতা নবদুর্গা। আজকে নারীরা প্রতিবাদী দেখো চেতনার উন্মেষে, শত্রুকে করেছে পরাভূত নবদুর্গার বেশে। ধর্ষকদের দিতে শিক্ষা সুকঠিন কঠোর হাতে, দুর্গারা তাই উঠেছে জেগে নবচেতনার প্রাতে। নিজের শরীর বেঁচে আজ দুর্গা হয়েছে পতিতা, পরিবারের মুখে তুলে দিতে অন্ন, পতিতা নয় সে সীতা। রাস্তাঘাটে পথের বাঁকে কত দুর্গা ঘুমায় দেখো, অনাহারে অবহেলায় বাড়ছে তারা নিজের মতো। আকাশের বুক চিরে দুর্গারা সব মেলেছে ডানা, স্বপ্ন সুখের উড়ানে তাদের
আজকে নেই কো মানা। আত্মসম্মান করতে রক্ষা দুর্গারা আজ ধরেছে ত্রিশূল। সন্ত্রাসে ভরা সমাজ হতে পাপীদের তারা করবে নির্মূল। সমাজের সব দুর্গারা হোক জীবন যুদ্ধে সর্বজয়া। নবরূপে নব সাজে নবদুর্গা মহামায়া। যারা যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা। এখনও যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হননি তারা তাড়াতাড়ি চলে আসুন। আপনাদের কমেন্টস আমি দেখলে আমার আরও বেশি ভালো লাগবে অনুষ্ঠানটির সঙ্গে থাকতে। আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু ভালো করে জানাবেন। আর প্রত্যেকে একটু তাড়াতাড়ি চলে আসুন। আমার দ্বিতীয় নিবেদন, মা ও সন্তানের যে মধুর সম্পর্ক পৃথিবীতে সবথেকে মনে হয় শ্রেষ্ঠ সম্পর্ক। তবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের মায়েদেরকে মেয়েদেরকে অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত হতে হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এমতো অবস্থায় একটি মায়ের কথা আমার পরবর্তী নিবেদন, কবি শুভ দাশগুপ্তের কবিতা সাবানদানি। মাকে আমি ছোটবেলা থেকেই সাদা শাড়ি পরতে দেখি। আমার জন্মের 8 মাস পরে হঠাৎই আমার বাবা চোখ বুঝেছিলেন। সেই থেকেই মা মানেই সাদা শাড়ি, মা মানেই শিরা ওঠা হাতে দুগাছা ব্রোঞ্চের চুড়ি, ফাঁকা কপাল, ধুধু শীতে, চোখ জুড়ে বিকেল, শুধু বিকেল। মার একটা বাক্স ছিল, একটাই সেকেলে ট্রাঙ্ক। মাঝে মাঝে মা যখন খুলতো বাক্সটা, ঝপ করে ন্যাপথালিনের গন্ধ উঠে আসতো ভেতর থেকে। আমি জোর করে এটা সেটা নাড়াচাড়া করে দেখতাম। কি সুন্দর একটা সিঁদুরের কৌটো। মা বলতো, খুকি তোর বিয়ের সময় তোকে দেব এটা। কি সুন্দর ঝলমলে একটা বেনারসি। মা বলতো, তোর বিয়ে হলে তখন তোকে দেব। কি দারুণ দেখতে একটা সাবানের কেস। মা বলতো, এটা তোর বাবার। এই বলে মা হঠাৎই আনমনা হয়ে পড়তো। সাবানের কেসটা হাতে নিয়ে চুপ করে কি যেন ভাবতো মা। আমি জিজ্ঞেস করতাম, এটা দেবে মা? মা হঠাৎ সম্বিত ফিরে পেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতো, হ্যাঁ মা, এ আর আমি নিয়ে কি করব, তোকেই দিয়ে দেব। একান্নবর্তী কাকা জ্যাঠার সংসারে চোখের জলে মায়ের দিন কাটত। লাঞ্ছনা, গঞ্জনা, অপমান এসব দিয়েই ভাত মাখত মা, আমার সাদা শাড়ির মা। ফাঁকা কপাল, ধুধু শীতের মা, দু চোখ জোড়া, হুহু বিকেল নিয়ে মা, আমার মা। অভাগীরও মাঝে মধ্যে স্বর্গলাভ হয়। আমারও বিয়ে হলো, ভালো ঘর, ভালো বর। মামারা এসে দাঁড়িয়েছিল। কাকা জ্যাঠারা যে যার আলাদা বাড়ি করে দূরে চলে গিয়েছিল অনেক আগেই। বিয়ের সময় সেলাই করে সংসার চালাতো আমার মা। আমায় ট্রাঙ্কে সব কিছুই দিয়ে দিয়েছিল, শুধু ওই সাবানদানিটি ছাড়া। আমিও চাইনি। একলা ঘরের ছোট্ট তাকে চোখের সামনেই রেখে দিয়েছিল মা সাবানের সেই সুন্দর কেসটা। পাশেই মা ঠাকুরের আসন। জামাই ষষ্ঠীর দিন দুপুরে বেদম খাওয়া দাওয়ার শেষে খাটের ওপর আধশোয়া হয়ে জমিয়ে সিগারেট খাচ্ছিল আমার বর।
আমি আর মা রান্নাঘরে গল্প করছিলাম। হঠাৎ ঘরে ঢুকে দেখি সাবানদানিটাকে অ্যাস্ট্রে বানিয়ে তাতে ছাই ফেলছে ও। আমি চকিতে ছুটে ওর কাছে গেলাম, চিৎকার করে উঠলাম, এ কি করেছো তুমি? ও অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। মা ঘরে ঢুকে বলল, কি হয়েছে, অমন চিৎকার করছিস কেন? তারপর দেখলো পুরো দৃশ্যটা। আমার সাদা শাড়ির মা, ফাঁকা কপাল, ধুধু শীতের মা, দু চোখ জোড়া, হুহু বিকেল নিয়ে মা। ভালো করে দেখলো অনেকক্ষণ ধরে। তারপর বলল, ও মা, এতে এত বকাবকির কি আছে? যা, ওরকম করতে নেই। সাবানদানিটা এবার তুই নিয়ে যাস খুকি, ওটা তো তোকে দেবার কথাই ছিল। যা, চায়ের জলটা বসা। যারা যারা যুক্ত হয়েছেন একটু আমাকে কমেন্টস করবেন। বর্তমান সময়ে এক অস্থিরময় পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই অবস্থায় কিছুটা সময় এমন গেছে যে আমরা রাতে ভালো করে ঘুমোতে পারিনি। এই যন্ত্রণা, এই কষ্ট প্রতিটা সময় আমাদেরকে বিচলিত করেছে এবং প্রত্যেকটি মানুষের শিরদাঁড়া যে আজও বেঁকে যায়নি, তারা যে তাদের মূল্যবোধ, তাদের সত্তাকে আজও বিসর্জন দেয়নি, সেটা এই সমাজের প্রেক্ষিতে আরও একবার প্রমাণিত হয়েছে। বিভিন্ন সময়ে দাঁড়িয়ে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা প্রমাণ করি আমাদের ভেতরের মূল্যবোধ, আমাদের চেতনা, আমাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করি। লড়াই করেই আমরা বাঁচব। কারণ সমাজ, সময় সবসময় আমাদের পক্ষে থাকে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু মানবিক মূল্যবোধ, আদর্শ এবং নীতি, এগুলোকে সঙ্গে নিয়ে যদি আমরা আমাদের জীবনটায় চলতে পারি, তাহলে মনে হয় জীবনের পথটা কঠিন হলেও, কষ্ট হলেও সেই পথে আমরা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারব। এই ভাবনা থেকে আমার পরবর্তী নিবেদন, যেখানে প্রতিটি মেয়ে আজ চণ্ডীরূপিণী, প্রতিটি মেয়ে তার অস্তিত্বের লড়াইয়ে আজ অগ্রগামী। কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, সেটা নোংরা বটে, কথাটা মানছ না।
শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে সে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নামাস্তুতে। বেশ্যাব্রতে পত্নীব্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নামাস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোল গাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। দেখতে পাচ্ছি নিবেদিতা দিকে, পুষ্পিতা দিকে, আরো যারা আছো সবাই চলে এসো। মনভাসীর এই গ্রুপের সঙ্গে আমি খুব অল্প সময়ের হলো যুক্ত হয়েছি। তো এই গ্রুপের যে বিভিন্ন সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলি হয়, যে সাংস্কৃতিক কার্য প্রণালীগুলির সঙ্গে এরা যুক্ত থাকে, সেটা সত্যি খুব অনবদ্য। বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে, বিভিন্ন ধরনের বই প্রকাশ থেকে শুরু করে পত্রিকা প্রকাশ এবং সামাজিক নানাবিধ অনুষ্ঠানের সঙ্গে এদের কর্মকাণ্ড যুক্ত থাকে। তো সেটা আমার ভীষণভাবে আমাকে অনুপ্রাণিত করে, আমার ভীষণ ভালো লেগেছে। এবং এই আমন্ত্রণে আজকে এই অনুষ্ঠানে আজকে আমি প্রথম, আমি কখনো এরকম অনুষ্ঠান করিনি। তো আমি জানি না কেমন হচ্ছে, আমি নিজে বুঝতেও পারছি না শোনা যাচ্ছে কিনা, ঠিক মতো পাচ্ছি কিনা। তো যেটাই হোক, ভুল ত্রুটি যেটাই হোক না কেন, সকলে আমায় ক্ষমা করবেন যদি কিছু ভুল হয়। আমি বুঝতে পারছি না কতটা করতে পারছি বা কতটা শোনা যাচ্ছে। তো চলে যাই আমার পরবর্তী নিবেদনে। তো একটা কথা, সেটা এই সময়ের মধ্যে দিয়ে যে বেশ
কিছুটা সময় আমরা অতিক্রান্ত করলাম। এই গত 1 মাস ধরে আমাদের মনের ওপর দিয়ে যা যাচ্ছে, তাতে মূল্যবোধ এই শব্দটা আমরা কতটা পরিচিত ছিলাম, বা কতটা আমাদের জীবনের সঙ্গে, আমাদের কাজের সঙ্গে কতটা যুক্ত ছিল, প্রত্যেকের ক্ষেত্রে কতটা যুক্ত ছিল, সেটা আমরা মনে হয় এই পরিস্থিতিটা না আসলে আমরা অনুভব করতে পারতাম না। তো প্রতিটা মানুষের মধ্যে যদি মানবিক মূল্যবোধ এটা না থাকে, তাহলে সমাজটা সত্যি একটা ভয়ঙ্কর চেহারা নেবে। তো সেটা যে আমরা হারিয়ে ফেলিনি আজও, প্রতিটা মানুষের মধ্যে, বেশি সংখ্যক মানুষের মধ্যেই এটি আমরা দেখতে পেয়েছি। তো সেটা আমাদের সমাজের জন্য, আমাদের প্রত্যেকের জন্য ভীষণ ভালো একটা দিক। তো এই মানবিক মূল্যবোধগুলি যে বিষয়গুলির ওপর ভিত্তি করে, সেই বিষয়গুলি আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যেই থাকাটা বাঞ্ছনীয়। যদি মনুষ্যত্ববোধ, মানবিক মূল্যবোধগুলি না থাকে, আমরা যদি হারিয়ে ফেলি এগুলো, তাহলে সমাজটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। এবং আমি মনে করি এই সাংস্কৃতিক জগৎটা, সাংস্কৃতিক পরিমণ্ডল একটা মানুষকে একটা সুস্থ, সুন্দর দিশা দেখাতে পারে। তো সেই কারণে যারা সংস্কৃতিকে ভালোবাসেন, যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত রয়েছেন, এবং বিভিন্ন ধরনের যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, যারা চিত্রকর, সকলকেই বলছি, সকলে তাদের নিজ নিজ স্ব ক্ষেত্রে যদি প্রত্যেকের শিল্প সত্তার দ্বারা সামাজিক মূল্যবোধটাকে বাঁচিয়ে রাখা যায়, তাহলে আমার মনে হয় আগামী ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অনেক বেশি সুন্দর একটা পরিবেশ আমাদের কাছ থেকে উপহার পাবে। এবং আমার মনে হয় প্রতিটা মানুষের এটা একটা নৈতিক দায়িত্ব বলেই আমি মনে করি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বেশ কিছু প্রতিবাদী কবিতা আমি পোস্ট করেছি, লিখেছি আমি। তো সেগুলি আমাকে অনেকে ভীষণ ভালোবাসা দিয়েছে, অনেকেই খুব সাপোর্ট করেছে। প্রথম খুব ভয় পাচ্ছিলাম আমি। তো যাই হোক, সকলে আমার পাশে আছে, সঙ্গে আছে। এটা আমার ভীষণই একটা পরম পাওয়া যে সকলে আমার পাশে রয়েছে। তো আমি চলে যাই আমার পরবর্তী নিবেদনে, যে একটা নৈতিক মূল্যবোধের একটা কবিতা, আমার খুব প্রিয় কবিতা। কবিতার নাম হচ্ছে একগুচ্ছ চাবি, কবি সলিল চৌধুরীর লেখা। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে, নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি, ঘোরাই ফেরাই, লাগে না খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন, ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর এই চাবি দিয়ে এই দরজাগুলো খোলে না। তবু তুই ফেলে দিস না, তুইও যখন থাকবি না, তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন এসব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। এই বিশ্বাস, এই প্রত্যাশা আমাদের মধ্যে রয়েছে যে সত্যি জীবনের এই বন্ধ দরজাগুলো একদিন না একদিন খুলে যাবেই। জীবন থাকলে সমস্যা থাকবে, আর সমস্যা থাকলে
তার থেকে উত্তরণের পথ আমাদেরই খুঁজে বার করতে হবে। তো এই বিষয়গুলো বর্তমানে পরিস্থিতি, আমাদের ভবিষ্যতের যে সময়টা আসবে, সব ক্ষেত্রেই আমাদের সামনের সমস্যাগুলোকে অতিক্রম করে আগামীর পথে এগিয়ে যেতে হবে। এ বিষয়ে আমার একটি কবিতা, আমার লেখা একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। যারা যারা আছো সকলকে আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আরও সবাই এসো, জয়েন করো, এবং যারা এসেছো দেখছো তারা আমাকে একটু কমেন্টস করে জানাও। আমার ভালো লাগবে, আমি বুঝতে পারবো যে ঠিকঠাক হচ্ছে কিনা। চলে যাই আমার পরবর্তী নিবেদনে, আমার লেখা কবিতা নতুন কিছু হোক। নিত্যদিনের জীবন খেলা চলছে নিয়ম মতো, সবাই নিজের গোলক ধাঁধায় ঘুরছে অবিরত। দিনের আলো মুছে দিয়ে নামে গভীর রাত, সেই রাতেরই বুক চিরে আসে নবীন প্রভাত। শিক্ষার আলো ঘরে ঘরে, তবু চেতনার আলো কই? শিক্ষিত হবে সেই দিন সমাজ, যেদিন পড়বে মানবিকতার বই। আমাদের নাম লেখা আছে সর্বহারার দলে, আমাদের নিয়েই ওরা দল বিভাজনের কথা বলে। কোথাও কিছু হয় না নতুন, আসে দিনের পরে দিন। হৃদয় ভাঙা গল্পগুলো বাজায় দুঃখের বিন। ভালোবাসা হয় না নতুন, যন্ত্রণা হয় জীবন্ত। স্মৃতির পাতায় অনুভূতিরা আজও প্রাণবন্ত। কোথাও কিছু নেই কো নতুন, তবু ধ্রুব তারা জ্বলছে। দিশাহীন পথিক হারিয়ে দিশা, আকাশের তারা গুনছে। নিয়ম ভাঙা জীবনে আসুক নতুনের ছন্দ, পূবে বাতাসে ভেসে বেড়াক নতুন ধানের গন্ধ। শুকতারাটি আজও জ্বলে আশার প্রদীপ সম, অসম্ভবের অন্ধকার চিরে হাসছে হৃদয় মম। জীবনের গান গাইব মোরা, থাকব জীবন সুখে। জীবনের গান গাইব মোরা, থাকব জীবন সুখে। নতুন কিছু হোক এ আশা আগামীর বুকে। নতুন কিছু হোক এ আশা আগামীর বুকে। সবাই আরেকটু এসো। আমি তো আগেই বলেছিলাম, কেমন যে হচ্ছে আমি জানিও না। কবিতার আওয়াজ শোনা যাচ্ছে তো ঠিকঠাক? সকলকে অনেক ভালোবাসা। যারা আছো আমার সঙ্গে, যারা আমায় সাপোর্ট করছো, লিখছো, আমার একটু সাহস হচ্ছে। আমার লেখার একটি কবিতা, বর্তমান সময়ের প্রেক্ষিতেই লেখা, কবিতার নাম অকাল বোধন। কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি।
প্রজ্বলিত অগ্নিশিখায় পুড়ছে আজ মনুষ্যত্ব। স্বাধীন দেশের এই সমাজে নারীরা নয়কো সুরক্ষিত। নানান স্ত্রীর শ্রীহীনতায় সমাজ আজ কলঙ্কিত। দিনের আলো নিভে এলেই নারী শরীর আতঙ্কিত। একে একে আর কত প্রাণ এমনি ভাবে যাবে, পশুরা এমনি করে আর কত নারী শরীর খাবে। নারী শরীর পণ্য আজ বিক্রি লক্ষ টাকায়, প্রতিবাদী ছাত্র সমাজকে কে আজ বলো ঠেকায়। জীবন বাঁচাই বলে তারা মানবরূপী ঈশ্বর, সেই ঈশ্বরেরই নির্যাতনে আজ প্রতিবাদের ঝড়। এবারে সবাই এগিয়ে আসো, আর করো না দেরি, এখনো যারা পিছিয়ে আছো খুলে ফেলো বেরি। ইস্টবেঙ্গল মোহনবাগান আজ হয়েছে এক, প্রতিবাদের একই সুর অপরাধীরা দেখ। আর কতদিন মুখ লুকিয়ে থাকবি পড়ে গর্তে, সুবিধাবাদীরা বেরিয়ে আয় বাঁচতে নিজের শর্তে। মর্তের সব দুর্গারা আজ ধরেছে হাতে ত্রিশূল, দুষ্কৃতীরা পার পাবি না করেছিস যা ভুল। ওরা কারো হয় না ভাই, হয় না দাদা জানি, দুর্বৃত্তরা অপরাধী, ওরা একটা শ্রেণী। অকাল বোধন ঘটেছে আজ নারীরা সব পথে, সমাজটাকে দূষণমুক্ত করতে মা থেকো তুমি সাথে। রাক্ষস নাশ করতে রাম করেছিল অকাল বোধন, মাতৃপূজায় করতে হবে সমাজটাকে শোধন। রাত দখলের লড়াইটা হয় না যেন মিথ্যে, মাতৃশক্তি সঙ্গে আছে আজ এ লড়াই জিততে। রাত দখলের লড়াইটা হয় না যেন মিথ্যে, মাতৃশক্তি সঙ্গে আছে আজ এ লড়াই জিততে। সীমাদি, আমি জানি না কেমন, আমি প্রথম করছি, তুমি তো জানো অনেক অনেক ভালোবাসা তোমাকে, অনেক শুভেচ্ছা দিদি ভাই। আচ্ছা, এবারে একটু অন্যরকম কবিতায় যাই। কবিতার কথা যদি বলি তাহলে কবিতার যে বিষয়টি, আমি যখন যেরকম মনে হয় আর কি, আমি আবৃত্তি করতেও যেমন আমার ভালো লাগে, কতটা পারি আমি জানি না, ভালো লাগে, এবং কোনো বিষয় যেটা আমার সামনে ঘটছে বা আমি দেখছি, যেটা আমার উপলব্ধির মধ্যে আসে, আমি সেটা নিয়ে একটু লিখবারও চেষ্টা করি। তো বিভিন্ন পত্রিকার মধ্যে যে লেখাগুলি প্রকাশিত হয়েছে সেগুলি সকলের কাছে যেটুকু আমি পৌঁছতে পেরেছি আর কি, আমার ভাবনার দ্বারা, আমার নিজস্ব অভিজ্ঞতার দ্বারা আমি লিখবার চেষ্টা করি। সেরকমই কয়েকটি কবিতা আমি পাঠ করে শোনালাম। এরকম আরও একটি কবিতা, কবিতাকে নিয়ে, সেই কবিতাটা আমি একটু শোনাই আজকে। কবিতা ছাড়া, মানে কবিতাকে বাদ দিয়ে কোনো কিছু, প্রত্যেক দিনের আমার এই জীবনযাত্রায় আমি খুব সাধারণ মানুষ, খুব অতি সাধারণ একেবারেই। তো প্রতিদিনের জীবনযাত্রায় কবিতা আমার মানে নিত্যসঙ্গী। আমি মনে হয় যে আমি কবিতা ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তো কোনো দিন যদি কোনো কিছু হঠাৎ করে মনে আসে কিন্তু লিখতে পারার হয়তো সময় হলো না, বা
লিখতে বসতে পারলাম না, তখন সেটা ভীষণভাবে আমার মনে কষ্ট হয় আর কি। তো এই কথাগুলো আমার যেহেতু আপনজনেরা সবাই দেখছে, তো সকলের সাথে আমার এটা ভাগ করে নিলাম আমার অনুভূতির কথাটা। এরমই একটি কবিতাকে নিয়ে আমার ভালোবাসার অনুভূতি, সেই কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম কবিতাকে ভালোবেসে। কবিতা আমার বুকের ভেতর হঠাৎ আলোর রেখা, কবিতা আমার মনের প্রজ্বলিত প্রদীপ শিখা, কবিতা আমার পড়ন্ত বিকেল রামধনু রং আকাশ, কবিতা আমার চির বসন্ত যেন দক্ষিণা বাতাস, কবিতা আমার ভোরের আলোর নবীন প্রত্যাশা, কবিতা আমার সন্ধ্যা বেলার গোলাপ এবং চাপা, কবিতা আমার বিস্তৃত মাঠ ছুটন্ত ছেলেবেলা, কবিতা আমার শব্দ নিয়ে কেবলই নিছক খেলা, কবিতা আমার স্তন্যদায়িনী মায়ের দুগ্ধ সম, কবিতা আমার বেঁচে থাকার একান্ত প্রিয়তম, কবিতা আমার প্রথম প্রেম, প্রথম ভালো লাগা, কবিতা আমার অন্তর জুড়ে কেবল ভালোবাসা, কবিতাকে ভালোবেসে আমি চির নূতন হব, কবিতায় কবিতায় এক নতুন কথা কব। প্রত্যেক দিন প্রত্যেক নতুন ভাবনায় যেন কবিতাকে তুলে ধরতে পারি। সকলে আমাকে এই আশীর্বাদটা করবেন। আরেকটি বিষয়, এটা আমার নিজস্ব উপলব্ধি থেকে আমি মনে হয়েছে আমার, যে আমাদের জীবনে কথার একটা বিরাট গুরুত্ব রয়েছে। আমরা কথার দ্বারাই আমাদের মানবিক মূল্যবোধ বলি, আমাদের অনুভূতি, আমাদের মানবিক সত্তা, আমাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আমাদের কথার মধ্যে দিয়েই প্রকাশিত হয়। তো একটা মানুষ আর একটা মানুষের কাছে খুব প্রিয় আপন হয়ে ওঠে কথার জন্যই, আবার একটি মানুষ আর একটি মানুষের কাছে প্রত্যাখ্যাত হয় সেটাও কথারই জন্য। তো পৃথিবীতে আমার মনে হয় কথা একটা বিরাট গুরুত্ব রয়েছে। তো আমাদের প্রত্যেকেই, আমরা যেহেতু মানবিক মূল্যবোধ যদি আমাদের মধ্যে থাকে, মান এবং হুঁশ এটা থাকে, আমরা যদি সত্যি মানুষ হয়ে উঠতে পারি সত্যিকারের, তাহলে প্রত্যেকেরই কথা বলার সময় আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করাটা দরকার আছে। কারণ একটা কথা দূর থেকেও একটা মানুষের মনকে ঠান্ডা করে দিতে পারে, শীতল করে দিতে পারে, তার অন্তরের অনেক দুঃখ কষ্টকে স্নিগ্ধতা দিতে পারে। কিন্তু আবার একটা কথাই একটা মানুষকে এতটাই কষ্ট দেয়, এতটাই যন্ত্রণা দেয়, যেটা সারা জীবনেও সে হয়তো ভুলতে পারবে না। তো সেদিক থেকে কথার গুরুত্ব আমাদের জীবনে বিরাট। এই ভাবনাকে কেন্দ্র করে আমার একটি কবিতা, আমার লেখা একটি কবিতা কথা আমি পাঠ করে শোনাচ্ছি। নিজেদের শরীরের যত্ন নিতে আমরা ব্যবহার করি কত প্রসাধনী, কিন্তু কথা বলার সময় কি আমরা একটুও যত্ন করি? শরীরের মতন কথারও স্নিগ্ধতা ফেরাতে নিতে হয় যত্ন, তবেই তো মানবিকতার বাড়বে মান, কথা এমন রত্ন। আপনার কথায় কারো পুরো দিনটা ভালো যায়, আবার অবিবেচক কথার দ্বারা মনটা ভারাক্রান্ত হয়। অবলম্বন হয়ে কথা কাউকে বাদায় আশ্রয়, তিক্ত কথার বলে কেউ বা হয় নিরাশ্রয়। নিজেদের জীবনটাকে গুছিয়ে নেওয়ার তরে আমরা কত সচেতন হই প্রতিটা বিষয়ে, কিন্তু কথা বলার সময় আমরা একটুও ভাবি না এমন কিছু বলবো না যা অন্যকে দেয় ব্যথা। একটা মানুষ আপন হয়
কথার মায়া জালে, আবার সেই মানুষটাই নিচে নামায় নিজের কথার ছলে। মানসিক শান্তি অন্য জিনিস, বাজারে কেনা নয়, মিষ্টি কথার অন্তরালেই সে লুকিয়ে রয়। কথার মায়ায় দূরে থেকেও ধরা যায় জড়িয়ে, বিধ্বস্ত মানুষের মনকেও দেওয়া যায় ভরিয়ে। ঘৃণ্য শব্দে জর্জরিত করো না ভালোবাসার মানুষকে, শব্দজব্দ খেলা না হয় খেলো সংবাদপত্রে। কথার ফুলে ভরিয়ে তুলব বন্ধুর মুখের হাসি, শব্দরত্ন হারিয়ে না যাক, অমলিন হোক কথার রাশি। কথার উদারতা দিয়ে একদিন মানুষ মনুষ্যত্বের সমাজ গড়বে, মিষ্টি কথার মায়া জালে সকলের মন ভরবে। মিষ্টি কথার মায়া জালে সকলের মন ভরবে। আমরা এমন করে কথা বলবো যাতে কারোর মনে কষ্ট না হয়। অজান্তে হয়তো হয়ে যায় কখনো কখনো, কিন্তু আমরা একটু যদি সচেতন হই তাহলে আমাদের চারপাশের মানুষগুলোর সঙ্গে আমাদের সম্পর্কটা মিষ্টি মধুর হবে, এবং সেটাই আগামীতে আমাদের একমাত্র হওয়া উচিত, যে আমরা প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক, প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ধনটা যদি সুদৃঢ় হয়, তাহলে যত বড় ঝড়, যত বড় সামাজিক বিপর্যয় হোক, মানসিক আঘাত হোক, আমরা কিন্তু লড়াই করে ঠিক উত্তীর্ণ হয়ে যাবই। তো অনেকটা সময় আমি কবিতার সঙ্গে এবং সকলের সঙ্গে কবিতা নিয়ে কিছু কথা বললাম। আজ আমার প্রথম লাইভ অনুষ্ঠান এরকম, আমি এর আগে কখনোই করিনি। তো ভুল ত্রুটি যেটাই হোক না কেন আমাকে সবাই একটু ক্ষমা করবেন। তো আমি শেষ কবিতায় চলে যাচ্ছি। আমার এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে ছিলেন বা আছেন, পরবর্তীতে যারা হয়তো অনুষ্ঠানটি দেখবেন, তাদের সকলকে আমার যথাযোগ্য স্থানে আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এগুলো রইল। এবং মনভাসীর কর্তৃপক্ষকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আমার শেষ নিবেদন দিয়ে আমার আজকের এই অনুষ্ঠান আমি শেষ করব। তো আমার শেষ নিবেদন, এতক্ষণ যারা আমার সঙ্গে রয়েছেন, দেখছেন আমাকে, তাদের সকলকে আমি আপ্যায়ন করব আমার কবিতা দিয়ে। কবিতা আপ্যায়ন, কবি সরল দিয়ে একটি মজার কবিতা দিয়ে আমি শেষ করছি আজকে। আসুন আসুন, বসুন বসুন, হেলান দিন সোফায়, ময়লা কেন জামা কাপড়, দেয়নি কেচে ধোপাই, দোহাই দাদা দাগ না লাগে, সামলে নিয়ে বসুন, খবর টবর ভালো তো সব, কেমন আছে প্রসূন, পায়ের ধুলো দিতে এলেন, বড্ড ধুলো পায়ে, দুঃখ পাবো, ভুলেও পাটা তোলেন যদি সোফায়, ডবল ডেকার বাসে এলেন, ভিড় কি ছিল ভারী, বলেন কি ভাই বাসের সিটে ছাড় পোকা এক কারি, এই রে খেলে, উঠুন উঠুন, পালান পালান পালান, বাসের থেকে সোফায় যদি ছাড় পোকা হয় চালান, এই যা বড় ভুল যে হলো, চলবে নাকি চাটা, নেহাত যদি যাবেন দাদা, আচ্ছা তবে টাটা। আমিও বিদায় নিচ্ছি। সকলকে টাটা, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, সকলের সঙ্গে থাকার জন্য। আজকের মতো এখানে।